প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি 5 নং সৃজনশীল সমাধান করে দিব। এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন অধ্যায় থেকে বোর্ড বইয়ের 5 নং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি, এখনও কিন্তু ভর্তি চলছে 50% ছাড়ে। সো তোমরা যারা ভর্তি হওনি এখনও দ্রুত যোগাযোগ করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। মাত্র 1200 টাকায়, কিন্তু মাত্র 1200 টাকায় তুমি তোমার 3টা বই, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, এই 3টা বই পুরোটা কমপ্লিট করে নিতে পারবে এবং 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হবে। জুম অ্যাপে ক্লাস হবে এবং ক্লাস করাবো আমি নিজেই। সো যত দ্রুত পারো তোমরা ভর্তি হয়ে যাও, কারণ খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়েই আমার ব্যাচগুলো হয়ে থাকে। ওই যে বলেছি আমি সরাসরি প্রশ্ন নেই, সরাসরি প্রশ্ন করে তারপর হচ্ছে তুমি বুঝে নিতে পারবা। সো এইখানে ক্লাসে সরাসরি কানেক্ট হওয়াটা মানে অন্যরা করে কি কমেন্টের সিস্টেম করে, অর্থাৎ তুমি ক্লাস করা অবস্থায় কমেন্ট করবে, তারপর তোমার হচ্ছে তারা উত্তর দেবে কমেন্ট পড়ে পড়ে। সো এইখানে আমার এখানে কোনো কমেন্টের সিস্টেম না, সরাসরি জুম অ্যাপ থাকবে। জুম অ্যাপে তুমি কথা বলবা, জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন করে আবার বলবা হ্যাঁ স্যার বুঝেছি, এখন পরেরটা বুঝান। ব্যাপারটা হলো এমন। সো মাত্র 1200 টাকায় 6 মাস লিমিট, 6 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট হয়ে যাবে। যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, বিস্তারিত যদি জানতে চাও জেনে নিতে পারো। তো এখন আমরা অঙ্কটা একটু পড়ি কি বলছে। জেমস ট্রেডার্স 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। এখন এইখানে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে একটাই, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হবে। আমরা কি করে থাকি, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে থাকি। তো এখানে 1 তারিখে মোট সম্পদ এবং দায়ের পরিমাণ কি ছিল সেটা আমরা দেখব। অর্থাৎ পুরো অঙ্কে যা যেখানে লেখা আছে কিছুই আমার জন্য গুরুত্বপূর্ণ না। যেমন এই যে 2, 4, 6, 9, 18 এগুলো আমার কাছে একদম গুরুত্বপূর্ণ না ক নাম্বারের জন্য। আমার কাছে শুধু গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে 1 তারিখে। সো এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন ভুলেও নিচের কোনো কিছু দিতে যাবে না। কি করবা, তুমি শুধু 1 তারিখে কি কি তথ্য আছে সেটা দেখবা, দেখার পর ওখান থেকে সম্পদ এবং দায়গুলো খুঁজে বের করবা। সম্পদ থেকে দায়গুলো জাস্ট বাদ দিয়ে দিবা, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। তো আমরা একটা ছক করব, ছকের মধ্যে থাকবে তারিখ, বিবরণ, টাকা। এই হচ্ছে আমাদের এই অঙ্কের ছক। তো আমরা কি করব, ছকের মধ্যে আমরা এখানে লিখব হচ্ছে ক নং, এখানে লিখব ক, তারপর লিখব ক, এরপর লিখব হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ লিখলাম, পরিমাণ নির্ণয় লিখে দিও তাহলে আরো ভালো হবে, নির্ণয়। এরপরে আমরা কি করব, 1 তারিখে 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে উনি ব্যবসা শুরু করেন। এখানে দেখো নগদ টাকা একটা সম্পদ, খেয়াল করো নগদ টাকা কি একটা সম্পদ, আবার 70,000 টাকার আসবাবপত্রও কিন্তু একটা সম্পদ। অর্থাৎ মালিক ব্যবসা শুরু করে মূলত নগদ টাকা নিয়ে, আসবাবপত্র নিয়ে, তারপর হচ্ছে দেনাদার নিয়ে, তারপর ব্যাংক জমা নিয়ে, যন্ত্রপাতি নিয়ে, বাড়িঘর নিয়ে, এই সব জিনিসগুলো নিয়ে কিন্তু সে ব্যবসা শুরু করে। তার মানে এগুলো সবই সম্পদ, এগুলো সব একসাথে যোগ করে দিব। এখান থেকে আমরা যদি কখনো দেখি পাওনাদার আছে, কি আছে পাওনাদার, তাহলে আমরা পাওনাদার বাদ দিয়ে দেব। আবার যদি কখনো দেখি ঋণ, তাহলে ঋণের টাকাটা এই নগদের সাথে যোগ করে দেব। মনে করো এই অঙ্কে ঋণ আছে 50,000 টাকা, ঋণ আছে কত 50,000 টাকা, এখানে বলা আছে 50,000 টাকা ঋণ। তাহলে তুমি নগদ কিন্তু 1,20,000 ধরতে পারবে না, তখন নগদ হয়ে যাবে 1,70,000 টাকা। সো এবার আমি হিসাব করবো এভাবে, নগদ 1,70,000, আসবাবপত্রের 70,000, 2,40,000, সেখান থেকে আমরা এই যে ঋণ বলছিলাম আমরা 50,000 টাকা, এটা আমরা বাদ দিব। তার মানে ঋণের টাকা, শুধুমাত্র ঋণ, সেটা ব্যাংক ঋণ কিংবা যে কোনো ঋণ যদি এমন থাকে কোনো ঋণের টাকা, তাহলে ওই ঋণের টাকাটা নগদের সাথে যোগ করে দিবা।
আবার ঋণটা তুমি দায় হিসেবে বাদ দিয়ে দিবা, একবার যোগ হবে একবার বিয়োগ হবে। কথা ক্লিয়ার? তো এই অঙ্কের কথা আমরা চিন্তা করি। এই অঙ্কে বলেছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, তো বছরের প্রথমে শুধু দুটো সম্পদ দেওয়া আছে, দায় তো এখানে দেওয়া নেই। সো আমরা কি করব, আমরা সম্পদ দুটো লিখে দিব। তাহলে কি আছে, 2025 সাল, 2025 সাল জানুয়ারি 1 তারিখ। সো সম্পদ সমূহ আমরা লিখব কি, প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ। তো প্রারম্ভিক সম্পদ কি কি আছে, নগদ ছিল, নগদ ছিল 1,20,000 টাকা। খেয়াল করো, নগদ ছিল 1,20,000 টাকা। তারপর দেখো, নগদ ছিল 1,20,000 টাকা, 70,000 টাকার আসবাবপত্র ছিল। তাহলে লিখব কি, আসবাবপত্র, আসবাবপত্র, আসবাবপত্র 70,000 টাকা। তাহলে দুটো যোগ করো, 70 আর 20 90, অর্থাৎ 1,90,000 টাকা, 1,90,000 টাকা। এখন বলো, এইখানে আমার প্রারম্ভিক দায়ের পরিমাণ কিন্তু কোনো টাকা নেই, শুধু নগদ ছিল 1,20,000 আর 70,000 টাকা আসবাবপত্র, মোট 1,90,000 টাকা। এছাড়া কিন্তু কোনো দায় এখানে নাই 1 তারিখে, শুধু 1 তারিখের কথা বলতেছি আমি, কিন্তু নিচেরটা তোমাকে দেখতেই বলিনি, আমি বলেছি শুধু 1 তারিখের কথা, প্রারম্ভিক বললেই 1 তারিখ। তাহলে এখানে দায়ের পরিমাণ নেই। তারপর আমরা কি লিখতে পারি, বাদ দায় সমূহ। কি লিখবো, বাদ দায় সমূহ। তো দায় সমূহ কত আছে সেটা আমরা এখানে লিখব। দায় সমূহ কিছুই নেই, তাহলে 0 টাকা। সো আমরা এইখানে বলতে পারি 1,90,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। 1,90,000 টাকা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও, 1,90,000 টাকা ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও। তাহলে এটা হচ্ছে কি, প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন শেষ, ব্যাস হয়ে গেল। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে দিলাম। এইবার একটা বিষয় খেয়াল করো, তুমি যদি এই দায়, যেহেতু এখানে শূন্য আছে, কিছু নাই, তাহলে তুমি এখানে চাইলে এটা নাও লিখতে পারো। তুমি খেলে ওইটার টাকা লিখে দিবা, যে তুমি এটা একদম টোটাল না লিখে, এই শূন্যটা না লিখে তুমি এইটাই এখানে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিয়ে বলে দাও এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো এই হচ্ছে ক নাম্বার উত্তর হয়ে গেছে। এখন আমরা খ নাম্বারে যাব। খ নাম্বার বলছে কি, জানুয়ারি 1, 2, 4 ও 9 তারিখে লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ওই। অর্থাৎ ছক ছাড়া আমি কিভাবে প্রমাণ করব, ছক করব, তারিখ, তারপর হচ্ছে তোমার নগদ টাকা, ব্যাংক টাকা মানে সম্পদ, আর প্লাস দিয়ে তারপর দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদের পাশে যোগ করলে দায় এবং মালিকানা সত্ত্বের পাশে যোগ করলে দুটো একসাথে মিলে যাবে টাকার পরিমাণ, তাই না? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা মিলে যাবে। তাহলে আমাদেরকে সোজা হিসাব টেবুলার ছক করতে হবে। কি করতে হবে, টেবুলার ছক করতে হবে। তাহলে এখন আমরা একটা টেবুলার ছক করব। তো টেবুলার ছকটা করেই, টেবুলার ছক করে তারপর হচ্ছে আমরা দেখো, এই যে এই হচ্ছে টেবুলার ছক। তো এই টেবুলার ছকটা আমরা কিভাবে করলাম, টেবুলার ছকটা করার জন্য আমাদেরকে অঙ্কটা একটু বিশ্লেষণ করতে হবে, যে তারিখগুলো এখানে দেওয়া আছে সেই তারিখগুলো নিয়ে। যেমন এখানে আছে 1 তারিখ, তো 1 তারিখে আমাদের এখানে কি কি সম্পদ আছে দেখব। 1 তারিখে সম্পদ আছে, নগদ একটা সম্পদ আছে, কি কি সম্পদ আছে, নগদ একটা সম্পদ আছে, আর আসবাবপত্র একটা সম্পদ আছে। তাহলে দুইটা সম্পদ পাইলাম আমরা, নগদ একটা, আসবাবপত্র একটা। 1 তারিখে। 2 তারিখে যদি বলি, প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে এই ব্যাংক হিসাব হচ্ছে একটা সম্পদ প্রতিষ্ঠানের জন্য। ব্যাংক হিসাব কি একটা সম্পদ, যেমন নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, ব্যাংকও কিন্তু একটা সম্পদ। তাহলে বুঝলাম, এখানে গেল। তারপরে 2 তারিখেরটা গেল। এখন হচ্ছে 4 তারিখে দেখব। 4 তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা এবং চেক প্রদান 15,000 টাকা। তো আমি যেহেতু এখানে নাম দেখতে পাচ্ছি বেলাল এন্টারপ্রাইজ, বেলাল এন্টারপ্রাইজ ভালো করে বুঝো, একটা নাম দেওয়া আছে। আবার আমি পণ্য ক্রয় করেছি 45,000, যার মধ্যে আমি 20,000 টাকা নগদে দিছি। তাহলে 45,000 টাকার মধ্যে 20,000 নগদে দিছি আর চেকে দিছি 15। তাহলে আমি দিছি কত টাকা, 45,000 টাকার মধ্যে 20,000 নগদ আর 15,000 চেক। তাহলে 20 আর 15 হচ্ছে 35,000 টাকা। আমি কিন্তু 35,000 টাকা পরিশোধ করে দিয়েছি, কিন্তু পণ্য কিনেছি কত, 45,000 টাকা। তাহলে আরও কিন্তু 10,000 টাকা তারা পাবে। অর্থাৎ আমি পরিশোধ করছি, নগদ ব্যাংক মিলে 35,000 টাকা পরিশোধ করে দিছি, আর তারা এখন আমার কাছে আরও 10,000 পাবে। তাহলে ওইটাকে আমরা বলবো পাওনাদার। সো এই বেলাল এন্টারপ্রাইজ বা
পাওনাদার বলতে পারো। এরপরে যাও 9 তারিখে। 9 তারিখে বলছে কি বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তার মানে ওই বেলাল এন্টারপ্রাইজের ঘরে লিখবো আর নগদের ঘরে লিখবো। তাহলে এইবার তুমি চিন্তা করো, এখানে নগদের একটা ঘর হবে সম্পদের পাশে, আসবাবপত্র, ব্যাংক, এই 3টা ঘর হবে সম্পদের পাশে। সম্পদের পাশে 3টা ঘর, আবার পাওনাদার মানে দায়ের পাশে হবে শুধুমাত্র মালিক মানে পাওনাদার যে আছে বেলাল এন্টারপ্রাইজ, ওনার জন্য একটা হিসাব হবে। আর দেখো মালিকানা সত্ত্বের ঘর তো হবেই, কারণ যেহেতু এখানে বিক্রি করেছে, ক্রয় করেছে, ব্যয় হয়েছে, এক্ষেত্রে মালিকানা সত্ত্বের ঘর অবশ্যই লিখতে হবে। তাহলে সম্পদের পাশে আমরা 3টা ঘর লিখবো, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে আসবাবপত্র, আর একটা কি আমরা এই ছকটা আমাদের দেখো। তাহলে আমাদের ছকটা একটু আমরা যে ছকটা করেছি সেই ছকটার সাথে একটু অঙ্কের সাথে মিলাবো। তাহলে সম্পদের পাশে আমরা কি কি খুঁজেছিলাম? নগদের ঘর, আসবাবপত্রের ঘর এবং ব্যাংকের ঘর। নগদ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছিল, আর ব্যাংক কিন্তু মাঝামাঝি ব্যাংকে একটা হিসাব খুলেছিল, এই জন্য ব্যাংকের একটা ঘর, পাওনাদারের জন্য একটা ঘর এবং মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর। অর্থাৎ টোটাল আমাদের সম্পদের পাশে কয়টা ঘর হলো? সম্পদের পাশে 3টা, এবং দায়ের পাশে হচ্ছে পাওনাদারের ঘর আর মালিকানা সত্ত্বের ঘর তো থাকেই প্রত্যেকটা অঙ্কে। এখন আমরা শুধু দেখো প্রত্যেকটা তথ্য দেখব এবং প্রত্যেকটা তথ্য দেখব এবং এখানে অ্যামাউন্টটা বসাই দিব, তাহলেই হবে। তো আমরা প্রথমে দেখি 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কি আছে। জানুয়ারি মাসের 1 তারিখে লেখা আছে, দেখো 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। 1,20,000 টাকা নগদ এবং 70,000 টাকার আসবাবপত্র। তাহলে 1,20,000 টাকা নগদ, তাহলে নগদের ঘরে লিখব 1,20,000 টাকা। আচ্ছা, যেহেতু মালিক প্রতিষ্ঠানে আনতেছে, তো প্রতিষ্ঠানে টাকা বাড়বে নাকি কমবে? নগদ টাকা মালিক যেহেতু দিচ্ছে, তো প্রতিষ্ঠানে তো নগদ টাকা অবশ্যই বাড়বে, তাহলে নগদ টাকা বাড়াবো। তারপর উনি কি নিয়ে ব্যবসা শুরু করতেছে? 70,000 টাকার আসবাবপত্র। তাহলে কি 70,000 টাকা প্রতিষ্ঠানে যদি আনে মালিক, তাহলে প্রতিষ্ঠানে 70,000 টাকা বাড়বে না? এজন্য 70,000 টাকার আসবাবপত্রের ঘরে যোগ করব। এখন এই দুটো কিন্তু উনি মূলধন হিসেবে আনছিল, এই 1,20,000 আর 70,000, মোট কত হয়? 1,90,000 টাকা। তাহলে এই 1,90,000 টাকা মালিকানা সত্ত্বের ঘরে বসবে। যেহেতু মালিক নিয়ে আসছে, মালিকের সত্ত্ব বৃদ্ধি পাবে, মূলধন হিসেবে আনছে, সো এখানে 1,90,000 টাকা লিখবো, আর নগদের ঘরে লিখবো এবং আসবাবপত্রের ঘরে লিখবো। লিখলাম, 1 তারিখ গেল। তারপর যাও এখন 2 তারিখে। 2 তারিখে কি বলছে? প্রাইম ব্যাংকে 50,000 টাকা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। অর্থাৎ আমি নগদ টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলবো। কত টাকা? 50,000 টাকা। তাহলে প্রথম কথা চিন্তা করো, আমি ব্যাংকে হিসাব খুলতেছি, ব্যাংকে একটা সম্পদ, সো ব্যাংকে 50,000 টাকা বাড়বে। ব্যাংকে কত বাড়বে? 50,000 টাকা বাড়বে। এছাড়া দেখো, আমি যে টাকাটা দিলাম ব্যাংকে জমা, এই টাকাটা কোথা থেকে দিছি? প্রতিষ্ঠান থেকেই তো দিছি। তাহলে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, সো প্রতিষ্ঠানের ঘরে 50,000 টাকা বিয়োগ করব। নগদের ঘরে, প্রতিষ্ঠানের নগদের ঘরে 50,000 টাকা বিয়োগ করব, আর এই যে ব্যাংকের ঘরে 50,000 টাকা যোগ করব। ঠিক আছে? একদিকে খেয়াল করো, সমানের একই পাশে যদি 2টা এন্ট্রি বসে, তাহলে কি হয়? এই একটা বিয়োগ হয়, একটা যোগ হয়। আর যদি সমানের 2 পাশে বসে, তাহলে কি হয়? হয় যোগ হলে 2টাই যোগ হবে, আর না হলে বিয়োগ হলে 2টোই বিয়োগ হবে। দেখো, এই দুটো যোগ করেছি, ওইটাও কিন্তু যোগ করেছি। আবার এটা সমানের একই পাশে বসছে, এই জন্য একটা বিয়োগ একটা যোগ। আমি আমার নগদ টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছি, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেছে, আর আমি ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, জাস্ট এনাফ। তারপর আমরা যাব 4 তারিখে। 4 তারিখে কি বলা আছে? জানুয়ারি 4 তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় করেছি। সোজা কথা, আমি প্রথম যে কাজটা করেছি, 45,000 টাকার পণ্য ক্রয়। ক্রয় হচ্ছে একটা ব্যয়। আমি পণ্য ক্রয় করেছি, অর্থাৎ আমি ব্যয় করেছি। আর ব্যয় হলে কি করতে হয়? ব্যয় হলে এই যে মালিকানা সত্ত্বের ঘরে লিখতে হয় কত টাকা? 45,000 টাকা। ভালো করে খেয়াল করো, মালিকানা সত্ত্বের ঘরে আমরা মূলত ক্যাপিটাল লিখে থাকি, তারপরে যোগ করে থাকি রেভিনিউ, তারপরে বিয়োগ করে থাকি এক্সপেন্স, তারপরে বিয়োগ করে থাকি হচ্ছে ড্রয়িংস। হ্যাঁ, তো এটা আমরা ব্যয় করেছি না, এক্সপেন্স করেছি, অর্থাৎ হ্যাঁ, ব্যয় করেছি। তো ব্যয় করলে কি করতে হয়? এই যে বিয়োগ করতে হয়, ব্যয় করলে বিয়োগ করতে হয়। এইবার চলো পরের কাহিনী দেখি। তো 45,000 টাকার পণ্য ক্রয় করছি, 45,000 টাকা আমার ব্যয় হয়েছে, মালিকানা সত্ত্ব কমে গেছে, এজন্য আমি বিয়োগ করে দিচ্ছি। এবার দেখো, নগদ প্রদান 20,000 টাকা, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে 20,000 টাকা, এজন্য প্রতিষ্ঠানের নগদের ঘর থেকে 20,000 টাকা বিয়োগ করে দিলাম 20,000 টাকা বিয়োগ করে। তারপর কি বলছে দেখো, চেকে প্রদান 15,000 টাকা, অর্থাৎ আমার ব্যাংক থেকে 15,000 টাকা পরিশোধ করে দিচ্ছি, তাহলে আমার ব্যাংকের টাকা কমে যাবে 15,000 টাকা। ব্যাংকের টাকা
15,000 টাকা কমে যাবে। ওকে, 15,000 টাকা বিয়োগ করো, 15,000 টাকা বিয়োগ করে দাও। এবার কথা হচ্ছে আমি তো পণ্য কিনেছিলাম 45,000 টাকার, তো আমি নগদ আর ব্যাংক মিলে তাকে আমি 35,000 টাকা দিছি, এখনও তো সে আমার কাছে 10,000 টাকা পাবে। সেই 10,000 টাকা এই যে এইখানে বসবে। এখন কথা হচ্ছে এইখানে আমি যোগ করব নাকি বিয়োগ করব? জি স্যার, এটা হচ্ছে পাওনাদার, আর পাওনাদার আমার পাওনাদারের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমি যখন বাকিতে পণ্য ক্রয় করতেছি আমার দায়টা বাড়তেছে, এই জন্য দায়ের ঘরে বাড়াই দিলাম। ঠিক আছে, ওকে। এরপরে আছে 9 তারিখ। 9 তারিখে বলছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে যখন আমি পাওনাদার বেলাল এন্টারপ্রাইজ, পাওনাদার বেলাল এন্টারপ্রাইজকে যখন 10,000 টাকা পরিশোধ করে দিব, তো আমি তো তাকে দিচ্ছি টাকা, তাহলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে। তাহলে আমি 10,000 টাকা এখানে বিয়োগ করে দিলাম বিয়োগ করে। এরপরে দেখো আমি কাকে দিচ্ছি? বেলাল এন্টারপ্রাইজকে, অর্থাৎ আমার পাওনাদারকে। তাহলে আমার পাওনাদারকে যখন দিব, পাওনাদারের ঘরে বিয়োগ হবে, অর্থাৎ পাওনাদারটা কমে যাবে। যখন আমি বাকিতে কিনেছিলাম তখন তো আমার পাওনাদার বেড়েছিল, এখন পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি, এখন পাওনাদার কী হবে? কমে যাবে। তাহলে এইবার আমরা হিসাব নামাবো পুরোটা। দেখো এখানে আছে 1,20,000, এখানে আছে 50,000, এখানে 20,000। তো 1,20,000 থেকে 50,000 গেলে থাকে 70,000, 70,000 থেকে 20,000 গেলে থাকে 50,000, 50,000 থেকে 10,000 গেলে থাকে 40,000 টাকা। হ্যাঁ, নগদ থাকে কত? 40,000। আর প্রবর্তনের ঘরে 70,000, এটা কোনো পরিবর্তন হবে না, ওভাবেই থাকবে। এখানে 50,000 থেকে 15,000 গেলে থাকে কত? 35,000 টাকা, 35,000 টাকা। ওকে, তাহলে আমরা যদি সবগুলো যোগ করি, 40 আর হচ্ছে 30, 1,10,000, 1,10,000 আর 35, 1,45,000 টাকা, 1,45,000 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের বাম পক্ষের হিসাব হয়ে গেল। এখন ডান পক্ষে 10,000 থেকে 10,000 গেলে ক্রস, এখানে কিছু থাকে না। দেখো 1,90,000 থেকে 45,000 বাদ দাও, তাহলে থাকে কত? 1,45,000 টাকা। এখানে যদি লিখি 1,45,000 টাকা, 1,45,000 টাকা, এটা এখানে লিখে দাও 1,45,000 টাকা। এখন দেখো তুমি একটু খেয়াল করে দেখো তো, বাম পক্ষে 1,45,000, ডান পক্ষে 1,45,000। তাহলে এখানে সম্পদ আর এর পাশে দায় ও মালিকানা সত্ত্ব দুটো মিলে, তাহলে কি বলবো? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হলো না? বলো তো, এই যে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদের পাশে যা হয়েছে দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে তাই হয়েছে। দেখো সম্পদের পাশে সব সম্পদ যোগ করে যা হয়েছে, দায় আর মালিকানা সত্ত্ব দুটো যোগ করে তাই হয়েছে। তাহলে কি সম্পদ আর দায় মালিকানা সত্ত্ব দুটো কিন্তু একই রকম হয়েছে, অর্থাৎ সূত্রটা মিলিয়ে গেছে। হ্যাঁ, এটা কি ছিল তাহলে বলো তো? এটা ছিল হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এখানে লিখো খ, এখানে কি খ লিখো, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ছকের সাহায্যে দেখালাম। হ্যাঁ, ওকে। তাহলে এই যে মানে লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করে দেখালাম, জাস্ট ওখানে লিখে দিয়ে প্রমাণ করে দেখানো হলো। এবার দেখো বলতেছে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার কিন্তু বুঝে নিও, জাস্ট আমরা উপরে শিরোনামটা, এই যে শিরোনামটা একটু চেঞ্জ হয়েছে। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা লিখে তুমি জাস্ট লিখে দাও যে প্রমাণ। এই যে হিসাব সমীকরণের মাধ্যমে লেনদেনগুলো প্রমাণ করা হলো, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এই লাইনটা লিখে দিলে হবে। এবার জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্ব, তো আমাদেরকে এটাও জানতে হবে মালিকানা সত্ত্ব নির্ণয় করার সূত্রটা কি। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্রটা জানলে আমাদের কাছে এই অঙ্ক একদম পানির মতো মনে হবে। এই জন্য আমাদেরকে এইসব সূত্রগুলো মুখস্থ করে রাখতে হয়। তো কথা হচ্ছে মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র কি সেটা একটু দেখো। আমরা এখন করতে যাচ্ছি গ নাম্বার প্রশ্নের উত্তর। তো গ নাম্বারে আমি যদি এখানে লিখি মালিকানা সত্ত্বের পরিমাণ, দেখো এখানে লেখা আছে কি মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি এখানে লিখবো কি মালিকানা সত্ত্বের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ, পরিমাণ পরিমাণ নির্ণয়, মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। এইবার হচ্ছে মালিকানা সত্ত্বের সূত্রটা আমি বলি। আমরা মূলত এর ছকটা এভাবে মানে সূত্রটা এভাবে লিখে থাকি, প্রারম্ভিক মূলধন যোগ আয় বাদ ব্যয় বাদ উত্তোলন। জাস্ট এটা প্রারম্ভিক মূলধন, তারপর আয় যোগ করব, তারপর ব্যয়গুলো বাদ দিব, তারপর উত্তোলন হলে বাদ দিব, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। জাস্ট আমরা তারিখ অনুযায়ী লিখব, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা,
এই হচ্ছে আমাদের ছক। তো আমরা প্রথমে কি করব, প্রারম্ভিক মূলধন কত ছিল। তো আমাদের 1 তারিখে জানুয়ারি 2025 সাল আগে লিখে নেব 2025, তারপর লিখব জানুয়ারির 1 তারিখ। খেয়াল করো, জানুয়ারির 1 তারিখ। তো জানুয়ারির 1 তারিখে আমাদের প্রারম্ভিক মূলধন কত ছিল, প্রারম্ভিক মূলধন কত ছিল বলো তো, 1,90,000 টাকা। হ্যাঁ, তোমরা নোট করে নিবা, তোমরা তুলে নিবা খাতায়, হ্যাঁ তুলে নিবা, তাহলে ভালো হবে। কত, 1,90,000 টাকা। তো লিখলাম 1,90,000 টাকা। কোথায় পাইছি 1,90,000 জানো? এই যে 1 তারিখে উনি নগদ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছিল না, তো সেটা লিখেছি। নগদ 1,20,000 আর 70,000 টাকা আসবাবপত্র, মোট 1,90,000 টাকা। তারপর দেখো, এরপর জানুয়ারির 2 তারিখে ব্যাংকে জমা দিচ্ছি, এটা কিন্তু কোনো আয় ব্যয় না। আমি ব্যাংকে টাকা জমা দিছি, আমার টাকা আমি রেখে দিছি, এখানে আয় ব্যয় কিছুই না। তারপর দেখো জানুয়ারির 4 তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। সো পণ্য তুমি নগদে কিনো, বাকিতে কিনো, আর যাই করো, নগদ, বাকি, বিল, প্রদেয় বিল, যাই বলো না কেন, তুমি ক্রয় করছো কত টাকা, 45,000 টাকা। ক্রয় হচ্ছে একটা ব্যয়, এবং সেটা যদি পণ্য ক্রয় হয় তাহলে কি একটা ব্যয়। তাহলে আমরা ক্রয় ক্ষেত্রের নগদ নাকি বাকি এটা আমরা দেখবো না, আমরা দেখবো সেটা ব্যয় হয়েছে কিনা। তাহলে পণ্য ক্রয় করছে 45,000, এটা বিয়োগ হবে না? বিয়োগ হবে। কেন? কারণ এটা ব্যয় হয়েছে, ব্যয় হলে বিয়োগ করতে হয় 4 তারিখ। তাহলে আমরা লিখবো কি, জানুয়ারির 4 তারিখ। তো আমরা এটা মুছে দিই, আমাদের এটা দরকার নেই। আমরা লিখবো কি, বাদ দিব পণ্য ক্রয়। পণ্য ক্রয় কত টাকা, 45,000 টাকা। 45,000 টাকা আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে রাখলাম। তারপর দেখো 4 তারিখ গেল, 6 তারিখে 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে 30,000 ও চেকে 25,000 পাওয়া গেল, আর কিছু পাওয়া যায় নাই, মানে অনেকগুলো দেনাদার। আমার কিছুই দেখার বিষয় না, নগদ নাকি চেকে নাকি টাকা দেয় নাই না কি করছে, এটা আমার দেখার বিষয়। আমি দেখব উনি পণ্য বিক্রি করছে, আর বিক্রয় হচ্ছে একটা আয়। সো পণ্য বিক্রয় যদি আয় হয় তাহলে আমরা যোগ করে দিব। তাহলে এইখানে আমরা কি করব, লিখব 6 তারিখ, রাইট? এটা হচ্ছে 6 তারিখ, পণ্য বিক্রয় 80,000 টাকা। আমরা কিন্তু ওই পাশের কোনো টাকা দেখব না, কত দিল নাকি দিল না নাকি চুরি করলাম, কিছুই দেখব না। আমি দেখব 80,000 টাকার পণ্য বিক্রয় করছে, সো বিক্রয় একটা আয়। তো লিখব কি, যোগ পণ্য বিক্রয়, যোগ পণ্য বিক্রয় 80,000 টাকা, এটা আমরা যোগ চিহ্ন দিয়ে রাখবো। সো এরপরে দেখো 9 তারিখে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা পরিশোধ করা হলো। ওই যে বাকিতে ক্রয় করছিল, ওনার টাকা দিয়ে দিছে, তো এটা আমার দেখার বিষয় না, এটা তো আয় ব্যয় হয় নাই। সে টাকা পাইতো, তার আমি পরিশোধ করে দিছি। আমি একজনের কাছে পাইতাম, সে আমাকে দিছে, এটা আমার আয় ব্যয় না। আমার আয় ব্যয় কোনটা, পণ্য ক্রয় কিংবা বিক্রয় হলে, বেতন দিলে, ভাড়া দিলে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে এটা কি হবে, এটা কোনো ব্যয় না, এটা হচ্ছে সে আমার কাছে পাইতো, আমি তার টাকা পরিশোধ করে দিচ্ছি, আমার দায় কমে গেছে। দেখো জানুয়ারির 18 তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে তিনি 8,000 টাকা ব্যক্তিগত কাজে উত্তোলন করছেন, তার মানে এটা সে উত্তোলন করছে। আর উত্তোলন করলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আমরা লিখবো কি, 8,000 টাকা। কত তারিখ, জানুয়ারির 18 তারিখ, জানুয়ারির 18 তারিখ, হ্যাঁ, উত্তোলন। জাস্ট এখানে কি লিখবো, উত্তোলন। এত কিছু লেখার দরকার নাই, তোমার টাকা ঠিক হইলে হয়েছে। উত্তোলন কত উত্তোলন করছে, 8,000 টাকা, মাত্র 8,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো কি, 8,000 টাকা। উত্তোলন করলে বিয়োগ করতে হয়। এখন আমরা এখান থেকে কি করব, যোগ বিয়োগ করব, করে যে টাকাটা বেরোবে সেটা হচ্ছে কি, কি নির্ণয় করতে বলছিল, মালিকানা সত্ত্বের পরিমাণ বা সত্ত্বাধিকারের পরিমাণ। তাহলে 1,90,000 থেকে 45,000 বাদ দিলে 1,45,000। 1,45,000 সাথে আবার 80,000 যোগ করো, ক্যালকুলেটারে 80,000 যোগ করো, তাহলে হবে কি 2,25,000। 2,25,000 থেকে 8,000 বাদ দাও, তাহলে কত হবে, 2,17,000। 2,17,000। সো এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তাহলে এই যোগফলটা একটু মিলিয়ে নাও প্রয়োজনে, 1,90,000 আর 80,000, হ্যাঁ, 2,70,000। 2,70,000 থেকে 45,000 বাদ দাও, তাহলে কত হয়, 2,70,000 থেকে 45,000 গেলে হয় হচ্ছে তোমার 30,000, 25,000 টাকা হয়। 25,000 টাকা থেকে যদি 8,000 টাকা বাদ দাও তাহলে হয় কত, 2,17,000 টাকা। তো 2,17,000 টাকায় আসছে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকারের পরিমাণ। এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। সো আজকের ক্লাসে যদি তোমার কাছে কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে করবে, প্রয়োজনে আমাকে কল দিবে। আর কোনো কিছু বুঝতে প্রবলেম হলে একটু কমেন্ট করো কষ্ট করে,
তাহলে আমি ওইটা আবার একটু রিপ্লাই দিয়ে দেবো, অর্থাৎ এরকম ভিডিওতে উত্তর দিয়ে দিতে পারি। যারা আমার চ্যানেলে একদম প্রথম, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।